এখন অরিন্দম শীলের নামটা উঠে এসছে, এই আমি প্রথম কথা বললাম পাবলিকলি। এতদিন আমি চুপ করে থেকেছি, তার মানে এই নয় যে আমি অবগত ছিলাম না। আজ আমি স্বীকার করছি, আমার বিবেক বোধ থেকে আমি স্বীকার করছি যে আমি না চুপ করে থেকে অন্যায় করেছি। ওনাদের ছবিতে চান্স পাইনি বলে মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক তো নয়। হ্যাঁ মানে বাবা তো ওগুলো করেছে, নয় তো আমি না একদম নিজেকে বঞ্চিত মনে করিনি। আমার মনে হচ্ছে ওকে, যে উনি অমুকের সঙ্গে যুক্ত ছিলেন, তমুকের সঙ্গে যুক্ত ছিলেন, উনি শঙ্খ বাজিয়েছেন, যেটা জলশঙ্খ, যেটা আমাদের পছন্দ হয়নি, ওনার অনেক কিছু পছন্দ হয়নি। আমি তোমাকে পছন্দ করি না, আমি কি তোমার প্রতি ফিজিক্যালি অ্যাবিউসিভ হতে পারি? মৌসুমীর বদন খুব ভালো আছে ভালো অভিনেত্রী হওয়ার। মৌসুমীর বদন পারফেক্ট একটা সুস্থ কাজ করা। মৌসুমীর বদন ভীষণ ঠিক আছে, সুস্থ আছে একটা সমাজ তৈরি করার। আপনারা আপনাদের চেতনার রংটা কি হবে ডিসাইড করুন। সময়টা অস্থির, মেয়েদের নিয়ে নানা আলোচনা। এখন যেমন আন্দোলন চলছে, তেমন আরেকদিকে উঠছে হেনস্থার অভিযোগ কাজের জায়গায়। তবে যেটা দেখার, কাঁধে কাঁধ মিলিয়ে বহু নারী একসঙ্গে প্রতিবাদও করছেন, তাতেই আরও সমস্যা উঠে আসছে। তেমনই কিছু সমস্যা, সাময়িক পরিস্থিতি, সব নিয়ে আমরা আজকে আলোচনায়। আমাদের সঙ্গে আছেন দেবলীনা দত্ত এবং চৈতি ঘোষাল। আন্দোলন, শহর জুড়ে হইচই, বিভিন্ন জায়গার মানুষকে দেখা গিয়েছে। যেমন মেয়েরা অনেকে এগিয়ে এসছেন, তেমন অনেকের আলাদা আলাদা কর্মক্ষেত্রের মানুষ একজোট হয়ে এগিয়ে এসছেন। তারই মধ্যে বহু অভিনেতা অভিনেত্রী এসছেন, আপনাদেরকে যেমন দেখা গিয়েছে, অনেককে দেখা গিয়েছে। এটার কি কারণ মনে হয় যে আপনাদের মতন অভিনেতা অভিনেত্রী তারা একজোট হয়ে যে এগিয়ে এলেন, তার কারণ কি শুধুই একটা আন্দোলন, একটা দুর্ঘটনা, নাকি আপনাদের মনে হয় আরও অনেক কিছু ছিল যেগুলো একসঙ্গে জমা হয়ে এতজনে একই কাজের সঙ্গে যুক্ত তারা এলেন সামনে? অভিনেতা হিসেবে একটা ভীষণ দায়বদ্ধতা অনুভব করি খুব ছোটবেলা থেকেই, যেহেতু আমি থিয়েটার থেকে এসেছি। এবং শুধু থিয়েটার না, সিনেমা যারা তৈরি করেন, যারা ভালো ছবির তৈরি করেন, তাদেরও একটা দায়বদ্ধতা থাকে, ঠিক যেমন মানুষ লেখে। সুতরাং সমাজের চিত্রটা তুলে ধরা হয়, অ্যান্ড মানে আমরাও সেই চিত্রের এক একটা পাত্র পাত্রী হিসেবে অভিনয় করি। তাই আমার এই দায়বদ্ধতাটা বরাবরই ছিল সমাজের প্রতি। কিন্তু এইটা আমি বলতে পারি যে এই যে আরজি করে তিলোত্তমার এই ঘটনাটা, সেই ঘটনাটা এমনভাবে নাড়িয়েছে যে আমরা যে একত্রিত হয়ে দাঁড়াবো, এবার রাস্তায় নামবো, এইটা করার আগেই না সবাই রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে গিয়ে রাস্তাতেই মিলনটা ঘটেছে যে আচ্ছা তাহলে আমরা উই উইল রিক্লেম দ্য নাইট। আমার আর কোনো অপশান ছিল না দেন টু গো অ্যান্ড সাপোর্ট। আমি শুধু একজন অভিনেত্রী হিসেবে যাইনি, আমি একজন মানুষ হিসেবে গেছি, একজন মা হিসেবে গেছি, এবং একজন নাগরিক হিসেবে গেছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় মানে চাওয়া ছিল, যে জাস্টিস। এবং সেটা শুধু জাস্টিস ফর তিলোত্তমাটা ট্রিগার করেছে, কিন্তু এই যে দুর্নীতির যে পাহাড়, শুধু মেডিকেল সেক্টরে নয়, সর্বত্র। আমরা কিছুদিন আগে এডুকেশনের ক্ষেত্রেও দেখেছি, একটা জায়গায় যদি মেরিট লিস্ট বানানো হয়, তারা তো অসম্ভব মেধাবী বলেই আরজি করে জায়গা পেয়েছে, তাকে মেরে দেওয়া হলো। এর উত্তর কে দেবে? বাড়িতে বসে তো হবে না, রাস্তায় তো নামতে হবে। ওই সব দেওয়ালের যে কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি আমার থিয়েটারে ওই ডায়লগটা আছে, দেওয়ালের যে কনসেপ্ট ওটা উড়ে গেছে। তাই পথই হচ্ছে সবচেয়ে বড় জায়গা প্রতিবাদ করা, মানে আমরা যে নিরাপদ সেটা চাওয়ার জায়গা হচ্ছে পথ। চৈতিদির কথা সূত্র ধরে বলি যে আমরা কিছুদিন আগে দেখেছি রিক্সাওয়ালারাও
তাদের রিক্সার সামনে জাস্টিস ফর তিলোত্তমা করে আন্দোলন। আমি বলছি রিক্সাওয়ালারা তো সবাই পুরুষ আর কি, শুধু অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে নয়, যত সেক্টরের যত মানুষ আজকে রাস্তায় নেমেছেন কেউই শুধু তিলোত্তমার জন্য নয়। কারণ এই গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে এত দুর্নীতি আমাদের দেখতে হয়েছে আর সহ্য করতে হয়েছে, কাজী প্রতিটা মানুষেরই একটা তো সময় আসে দেওয়ালে পিঠ ঠেকা কথাটা কেন আছে, কারণ একটা কিছু ঘটে যখন দেওয়ালে পিঠটা ঠেকে তখন আউটবার্সটা হয়। তো তিলোত্তমার ঘটনাটা সেই আউটবার্সটা ঘটিয়েছে যে রাস্তায় সবাই নেমে পড়েছে, আমরাও অভিনেতারাও। এক্ষেত্রে মনে রাখা ভালো যে প্রফেশনের যে মানুষই রাস্তায় নামুক প্রত্যেকেই কিন্তু বেসিক্যালি দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো কান, দেখো কোনো তফাৎ নেই মানুষ হিসেবে তোমার আর আমার মধ্যে আর চৈতিদির মধ্যে। আমরা প্রত্যেকেই বেসিক্যালি নারী যারা নিরাপদ নই পশ্চিমবঙ্গে। আর এটা যেহেতু কর্মক্ষেত্রে ঘটে গেছে সেইটা আরও নাড়িয়ে দিয়েছে মানুষকে, যে কর্মক্ষেত্রে যেটা নাকি একটা নিরাপদ জায়গা সেইখানে ঘটনাটা ঘটে গেছে, তাহলে কারোর কর্মক্ষেত্রই তো সেফ নয়। তারপরে এই ঘটনার পরের দিনই আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য একটা বিরাট প্রকাণ্ড ছাতা রয়েছে, সেটা আবার আরও নাড়িয়ে দিয়েছে মানুষকে। সেই সব কিছু মিলিয়ে মানুষ রাস্তায় নেমেছে, অনেক কিছুর বহিঃপ্রকাশ আর কি। তুমি তো অনেক দিন ধরে কাজ করছো, তোমাদের কর্মক্ষেত্র কি এতটাই অসুরক্ষিত বলে মনে হয়েছে সবসময়? যদি তুমি সুরক্ষার কথা বলো তাহলে আমি বলছি রেপ, এই কথাটাকে, ধর্ষণ জিনিসটাকে যদি আমি ধরি তাহলে পরে না আমাদের কর্মক্ষেত্রে ধর্ষণ ব্যাপারটা হয় না। আমাদের কর্মক্ষেত্রে জোর জবরদস্তি, মানে আমি কিন্তু কোট আনকোট ধর্ষণের কথা বলছি, বারবার ফোন করে জোর করা, অ্যাবিউজ করা বা হঠাৎ করে অ্যাটাক করা, এগুলো ঘটেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, ঘটছে, ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য এখন আওয়াজ তুলছি আমরা। কিন্তু ধর্ষণ কোট আনকোট এইটার উদাহরণ কম্প্যারিটিভলি তুমি কম পাবে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যে দুর্নীতিটা রয়েছে, যেটা হচ্ছে অ্যাবিউজ যেটা রয়েছে আর কি, সেই অ্যাবিউজটা সাংঘাতিক মাত্রায় রয়েছে। এটা কিন্তু নয় যে শুধু অভিনয়টাই প্রফেশন যেখানে রয়েছে। আমরা না এখন কল আউট করতে শুরু করেছি, তুমি দেখছো পরপর 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 কল আউট হচ্ছে, তাই মানুষ জানতে পারছে আর আমাদেরকে মিডিয়া কভার করে, তাই আমাদের যে দুর্নীতিটা হচ্ছে বা যে অ্যাবিউজটা হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে যায়। অন্য সেক্টরগুলোতে মানুষের কাছে পৌঁছচ্ছে না, কিন্তু প্রিডেটার্স সব সেগমেন্টে রয়েছে এবং প্রিডেটার্সদেরকে এবার কল আউট করার সময় হয়ে গেছে, তাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সময় হয়ে গেছে, শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে, বিকজ দে আর এভরিওয়্যার। একজন পরিচালকের বিরুদ্ধে তো অভিযোগ উঠলো এর মধ্যে, সেটা কি মনে হয়? এটা কি এই সময় জমি তৈরি ছিল, এত প্রতিবাদ হচ্ছে তাই জন্য এখন কথা উঠলো? এমনিতেই একটা ভীষণ প্রচলিত কথা আছে যে আমাদের প্রফেশনটা বোধহয় ততটা সেফ নয়। আমাদের প্রফেশনে রেপ কেসেস কিন্তু আমার মনে পড়ছে না, এটা আমি কনফার্ম করতে চাই। ওই যে সিনেমায় নেমেছেন ওইটা শব্দটা অনেক দিন আগে পরিবর্তন করার সময় এসেছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেপ হয়নি, গণধর্ষণ হয়নি, কিন্তু যেটা মারাত্মক ঘটে সেটা হচ্ছে প্রত্যেকটা, যেহেতু আমাদের একবার একটা পরীক্ষায় পাশ করে একটা চাকরি পাওয়া গেল, তারপরে একটা সাধারণ নিয়মে তার উন্নতি হলো, সেই অন্যান্য সেক্টরগুলোতে সেই উন্নতির জন্য অনেক সময় অনেক কিছু স্ট্রিং পুলিং থাকতে পারে যেখানে এই অ্যাবিউজগুলো চলে আসে, কিন্তু আমাদের প্রফেশনে ওই রকম কোনো পরীক্ষাই নেই, যে কেউ এসে অভিনয় করতে পারে। আমি হয়তো একটা প্রিভিলেজ ক্লাস থেকে এসেছি, তাই বলে কি আমার কে কেউ নানান রকম অ্যাপ্রোচ করেনি, বাড়ি অবধি আসেনি, তার কারণ আমি একটা প্রিভিলেজ ক্লাস থেকে এসেছি, আমি শ্যামল ঘোষালের মেয়ে, আমি জানি, এবং সবচেয়ে বড় কথা আমি না বলতে জানি।
এই যে তুমি যে ডিরেক্টরসদের কথা বলছো বলছো, তাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা নানান রকম প্রবলেম আমার জন্য ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তার কারণ আমি যখন এক আকাশের নিচে কাজ করি অরিন্দম শীলের সঙ্গে, তখন আমার যদি মনে হয়ে থাকে যে আমি পারিনি কাজ করতে, আমি আমার কোথাও অভিনেত্রী হিসেবে আমার সম্মান থাকছে না, তাই আমি আমার নিজের কাছে সম্মানিত বোধ করব, তাই আমি বলেছি আমি ওনার সাথে অভিনয় করতে চাই না, আমাকে বাদ দেওয়া হোক। কিন্তু আমাকে বাদ দেওয়া হয়নি, এবং তখনই আমি কল আউট করে বলেছি আমি অভিনয় করব না, এবং 200 এপিসোড আমি অরিন্দম শীলের সঙ্গে অভিনয় করি। স্ক্রিন শেয়ার করেননি? স্ক্রিন শেয়ার করিনি। আমার হাতের মধ্যে যে ক্ষমতা আছে সে ক্ষমতাটা প্রয়োগ করার সাহস আছে, এবং পরবর্তীকালে আমি হয়তো ভিক্টিমাইজড হয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, মানে ওনাদের ছবিতে চান্স পাইনি বলে মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক তো নয়। হ্যাঁ, মানে বাবা তো ওগুলো করেছে, নয়তো আমি না একদম নিজেকে বঞ্চিত মনে করিনি। আমার মনে হচ্ছে ওকে, বিশাল চান্স মিস, কারণ আমি ওর সঙ্গে 200 এপিসোড করে নি। ও গড, তখনও অনেক পাওয়ারলেস ছিল, এখন পাওয়ারফুল। ওয়েল, নো, আই নেভার থট দ্যাট। এটা আমি একদম ক্লিয়ার করে ফেলতে চাই। হ্যাঁ, এই প্রসঙ্গেই তাহলে বলি যে আয়রনিটা কোথায় দেখো আর ট্র্যাজেডিটা কোথায় দেখো। আমি যখন কাজ শুরু করলাম তখন বেশিরভাগ জায়গায় আমাকে বলা হতো যে আমাকে অ্যাপ্রোচই করতে লোকে ভয়, অরিন্দম শীলের বোন, অরিন্দম শীলের বোন, অরিন্দম শীলের বোন, এরকম একটা হচ্ছিল। যার নাম করে আমাকে নামটার সাথে আমার নামটা জড়িয়েছিল বলে মানুষ এই যে ইনডিসেন্ট প্রপোজাল বলতে আমরা যেটা বোঝাই সেটা ভয় পেত লোকজন করতে, বা বাধো বোধ করতো। তার ক্ষেত্রেই তাকে নিয়েই আজকে এই আলোচনাটা হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, বোনের ক্ষেত্রে একরকম আর অন্য মেয়েদের ক্ষেত্রে আরেক রকম। মানে আজ আমি প্রথম এই ঘটনার, এই যে এখন অরিন্দম শীলের নামটা উঠে এসছে, এই আমি প্রথম কথা বললাম পাবলিকলি। এতদিন আমি চুপ করে থেকেছি, তার মানে এই নয় যে আমি অবগত ছিলাম না। আজ আমি স্বীকার করছি, আমার বিবেক বোধ থেকে আমি স্বীকার করছি যে আমি না চুপ করে থেকে অন্যায় করেছি। এই আন্দোলনটাও আমাকে খানিকটা বুঝিয়ে দিচ্ছে যে অন্যায় করেছি। তার কারণ আমি যখন অরিন্দমদার একটা সিরিয়ালে ওয়ান লাইনার লিখতাম, তখন যখন আউটডোর শ্যুটে গিয়েছিলাম, তখন সিরিয়ালের নায়িকা তার কস্টিউম অ্যাপ্রুভাল, প্রত্যেকবার আমি কস্টিউমটাও দেখছিলাম, অ্যাপ্রুভাল করার জন্য যখন আমি পাঠাতাম সে ফিরে আসতো, দ্বিতীয়বার যেতে চাইতো না। তৃতীয়বার সে আমাকে এসে বলেছিল যে দেবলীনা দি, আমি তোমাকে হাত জোর করে বলছি, আমাকে অ্যাপ্রুভালের জন্য তুমি পাঠিও না অরিন্দমদার কাছে, আর যদি পাঠাও তাহলে তুমি আমার সঙ্গে চলো, কারণ উনি যে ব্যবহারটা করছেন আমি হ্যান্ডেল করতে পারছি না। মেয়েটি একদম নতুন ছিল, আমার অসুবিধে হচ্ছে, আমার গলা কাঁপছে কথাটা বলতে গিয়ে, কারণ আমি অরিন্দমদা সম্পর্কে বলছি। এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই নায়িকার কাছে যে আমি আমার আত্মীয় বলে তখন আমি কি করে প্রতিবাদ করলাম না। মানে আমার প্রতিবাদ এইটুকুই ছিল যে আমি ওকে বলেছিলাম তোকে আর যেতে হবে না, আমি ফোন করে বলে দিচ্ছি, ছবি পাঠিয়ে অ্যাপ্রুভ, আর তোকে যেতে হবে না। ওর যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমি কেন তখন অরিন্দমদাকে গিয়ে ডিরেক্ট বলিনি যে তুমি কি ব্যবহার করছো ওর সঙ্গে যে ও ভয় পাচ্ছে তোমার ঘরে যেতে? I should have said that and I'm sorry that I didn't say that. এখন যে বলার সময়টা এলো, তুমি সরি বলছো, তুমি ভাবছো, সেটা অনেক বড় নিশ্চয়ই একটা জার্নি এতদিনের। কিন্তু শুধু তো তুমি বলছো না, অনেকে কথা বলছে, হয়তো ওনার বিরুদ্ধে বলছে, আস্তে আস্তে হয়তো আরো কিছু কথা আসবে বা কখনো পরে এলে আসবে। সময়টা কি সেটা শিখিয়ে দিল তাহলে বলতে পারাটা নাকি? আমার মনে হয় যে প্রত্যেকটা, এটা এত বড় একটা ঘটনা, যে পরিচালককে নিয়ে কথা হচ্ছে উনি প্রচুর ফুটেজ খেয়ে ফেলেছেন অলরেডি। হ্যাঁ, এত ফুটেজে মানে দেব কিনা সেটাই একটা প্রশ্ন বড় উঠে আসে। কিন্তু যেটা ঘটেছে, উনি একটা নিমিত্ত মাত্র, একেবারে একটা ছোট্ট নিমিত্ত মাত্র। এরকম
এই যে মেয়েরা যারা নিজেদের সিকিউরড মনে করছে না, যারা সুরক্ষিত মনে করছে না, যাদের প্রতি মুহূর্তে কাজ হারানোর ভয়ে আছে, হ্যাঁ, যাদের সত্যি তো একটা খুব ভালো একটা চরিত্র, সেখানে সে করতে গেছে, সে নিজেকে তৈরি করেছে, তারপরে দেখলো এরকম একটা ঘটনা, এই রকমভাবে যদি তার পথ আটকে যায়, তখন সে ভাবে যে সে কি করবে। তো এখন এই সময়টা কিন্তু ট্রিগার করেছে দ্যাট না, আমি বলতে পারি। আমাদের একটা ফোরাম তৈরি হয়েছে, যে ফোরামে আমরা বলতে পারি, সেখানে আমি, দেবলীনা, আরও সবাই, অনেকেই আছে। প্রাথমিকভাবে আমি এইটুকু বলতে পারি যে আমরা গিয়ে বলতে পারি যে আমাদের সঙ্গে আমার ভয় করছে, আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটতে চলেছে। তাহলে অন্তত একটা দল থাকবে, একটা ফোরাম থাকবে যারা তোমার জন্য ফাইট করতে পারবে, যাতে কাজটা না হারায়। এবং এই ফোরামের কেউ ভিকটিম শেমিং করবে না, এই ফোরামের কেউ মেয়েটিকে প্রশ্ন করবে না যদি সে 2 মাস বাদে এসে করে তুমি 2 মাস আগে কেন। একজন যে কোনো সময় কল আউট করতে পারে, সেই সময় তার কি পরিস্থিতি ছিল, কি মনের অবস্থা ছিল, আমরা তার জুতোয় পা দিইনি, যে কোনো সময় কল আউট করতে পারে। হ্যাভিং সেড দ্যাট, এই ফোরাম কিন্তু এই কথাও মাথায় রাখবে যে কেউ কল আউট করার পরে আমরা পুরো ব্যাপারটাকে ভীষণ নিরপেক্ষভাবে দেখব, সত্যতা বিচার করবে। এটা বারবার বলাটা জরুরি যে সেই ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল এই ফোরাম হবে। আমরা যে প্রতিবাদটা করলাম তার জন্য একটা তিলোত্তমা হতে হলো, এক্স্যাক্টলি, সেইটা যেন না হয়। এবং আরেকটাও জিনিস আমি ভীষণভাবে বলতে চাই যে মানে অভিনেতা অভিনেত্রীদের কথা তুমি বলে এই যেমন সেদিনকে আমি মাথায় এক গাদা সিঁদুর, মানে আমি কি তাহলে পরে আমি চলে গেছি, কারণ আমি ওখানে স্টেজ থেকে স্টেজে অভিনয় করেছি, করে প্রতিবাদ করেছি মেদিনীপুরে, তারপর সোজা আমি এসেছি স্বাস্থ্য ভবনে। যারা বলছেন যে এই তো আপনি সেজেগুজে এসেছেন, এই তো আপনি আপনার ছবির প্রমোশন করছেন, আপনার নাটকের প্রমোশন করছেন, তার মানে ওই ছবির মতো, মানে এখন এটা স্যাড সিন, তাই একটু কাজলটা মুছে না, একটু লিপস্টিকটা মুছে না, আমরা এগুলো করব না, এগুলো আমরা করব না, কারণ আমাদের সততাটা আছে। আমরা যে কোনো অবস্থায়, ঠিক আপনি যেরকম আপনার কাজ শেষ করে চলে যাচ্ছেন স্বাস্থ্য ভবন, মানে অ্যাট অল যদি যান, ট্রোল করছেন কিনা আমি জানি, সেই সময়টা ট্রোলও করতে পারে, বলা যায় না, কিন্তু যদি যান, আপনি জানবেন আমিও, দেবলীনাও, সমস্ত অভিনেতা অভিনেত্রীরা যারা রেগুলার মেগা সিরিয়ালস করছে, ফিল্ম করছে, থিয়েটার করছে, তারাও ওই কাজটা শেষ করে বাড়ির পথে যেতে পারছে না, মেকআপ তোলার কথাটা মাথায় আসছে না, কারণ ভাবছে ওই যে রাস্তাটা, প্রতিবাদের রাস্তা, সেটার জন্য জাস্টিস দরকার, সেটার জন্য জাজমেন্ট নয়, মরাল পুলিশিং নয়। অঙ্ক বলে যে আমার পাশে কেউ এসে দাঁড়ালে একটা দুর্যোগের সময়, একটা অসময়ে আর কি, যে কোনো ইয়েতে তাকে সঙ্গে নিই, দুজনেরই ভালো এবং এগিয়ে চলা তাতে সুবিধের। ঋতুপর্ণা সেনগুপ্তর ক্ষেত্রে অন্যটা হলো কেন? আমি এবারে প্রথমেই বলি যে ঘটনাচক্রে আমি প্রত্যক্ষদর্শী, আমি ঠিক ওই জায়গাটাতেই তখন দাঁড়িয়ে যখন ঘটনাটা ঘটছে। তো সেই কারণে আমি একটা কথা বলি, যারা এটা ঘটিয়েছেন তারা বলছেন যে এটা কেন হলো তার কারণ দিচ্ছেন, তারা অনেকগুলো যুক্তি খাড়া করছেন, যেটা হচ্ছে যে পূর্ব কিছু ঘটনা, যে উনি অমুকের সঙ্গে যুক্ত ছিলেন, তমুকের সঙ্গে যুক্ত ছিলেন, উনি শঙ্খ বাজিয়েছেন, যেটা জলশঙ্খ, যেটা আমাদের পছন্দ হয়নি, ওনার অনেক কিছু পছন্দ হয়নি। আমি তোমাকে পছন্দ করি না, আমি কি তোমার প্রতি ফিজিক্যালি অ্যাবিউসিভ হতে পারি তার জন্য? আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যা মনে হয়েছে তাই লিখেছেন, আপনাদের যদি পছন্দ না হয় আপনারা দেখবেন না। উনি যে এসেছিলেন, কেন আমি যেহেতু প্রত্যক্ষদর্শী তাই আমি বলছি যে আমরা সবাই শ্যামবাজারের মোড়ে আন্দোলন করছিলাম, তো ঋতুদি আসা মাত্র যেভাবে জনগণ মোবাইল নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়লো ঋতুদির ওপর সেলফি তোলার জন্য, ওটা কিন্তু আর কারোর ক্ষেত্রে হয়নি। আমি যতবার এই কথাটা বলছি আমাকে প্রত্যেকে লিখছেন আপনিও তো আন্দোলন করছেন, আপনাকে তো কেউ গো ব্যাক বলছে না। আরে আমাকে যেরকম গো ব্যাক বলছে না, সেরকম ঝাঁপিয়েও পড়েনি আমার ওপর সেলফি তুলতে। কেউ কেউ হয়তো বলছে, তাদেরকে বলছি এটা আন্দোলন করার সময় দয়া করে এখন সেলফি। আবার সেই মবটাই কিছুক্ষণ পর কি হলো, যখন ঋতুদিকে কভার করার জন্য
স্বাভাবিকভাবেই সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছেন। মবের মনে হলো যে সাংবাদিকরা আমাদের উপর আমাদের ধাক্কা দিচ্ছেন কেন। উনি এসেছেন, এটা ব্যক্তিগতভাবে যারা অ্যাটাক করেছে তারা পরে আমায় এসে বলেছে, জানেন দিদি আমরা এই জন্য এটা করেছি, কারণ সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়লেন, আমাদেরকে ধাক্কা দিচ্ছিলেন, তো সাংবাদিকরা ঋতুদির ওপর ঝাঁপাবেন না তো কী করবেন। আমাদের ওপর আমাদের মনে হলো উনি যদি না আসতেন তাহলে তো এই ধাক্কাধাক্কিটা হতো না। তখন আমরা গো ব্যাক বলা শুরু করলাম। খুব গর্বের সঙ্গে একজন মহিলা আমাকে এসে বললেন, এই গল্পটা তো সবাই জানেন না। এবার গো ব্যাক বলতে বলতে ফিজিক্যাল অ্যাসল্টের দিকে গেছে কিনা তার প্রমাণ আমাদের যে ঋষভ বসু আপনারা সবাই চেনেন, সে, অভিজিৎ বলে একটি ছেলে এবং আরও দুজন মেয়ে আমাদের সঙ্গে ছিল, যারা ঋতুদিকে কাভার করে, ঋতুদির যেহেতু একজন বাউন্সার ছিল, কাভার করে ঋতুদিকে বাঁচিয়ে গাড়ি অবধি নিয়ে যাচ্ছিল। তার মধ্যে একটি মেয়ের কানে এত জোর আঘাত পেয়েছে যে ওর সেই মুহূর্তে ও প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। ওকে পরের দিন সিটি স্ক্যান করতে বললো ডাক্তার। আর আরেকটি মেয়ের ডান দিকে আহত হয়ে এতটাই সে আহত হয়েছে, হেমোটোমা হয়ে গেছে পায়ে, একদিনে 7টা ইঞ্জেকশন নিতে হয়েছিল। এবং গতকালও আমি ওকে দেখছি হাতে স্লিং। আমি বলছি ঋষভের গায়ে আঁচড়, অভিজিৎ বলে ছেলেটির গায়ে আঁচড়, এই দুটি মেয়ের এই অবস্থা, আমি বলছি এই সব কটা একসাথে যদি ঋতুদির ওপর গিয়ে পড়তো তাহলে ঋতুদির ফিজিক্যাল অবস্থাটা কি হতো। আর আপনারা যে বলছেন যে উনি কেন বাউন্সার নিয়ে গেলেন, বলছি প্রথমে আমি অ্যাটাকের কথা ছেড়ে দিচ্ছি, বাউন্সার দেখে অ্যাটাক ভুল। অ্যাটাকের আগে শুধু সেলফি তোলার জন্য মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তাতেই বাউন্সারের দরকার ছিল, তাহলে তখনও আহত হয়ে যেতেন। এক্স্যাক্টলি। এবং বাউন্সার যে কথাটা বলছে না, সেই অর্থে রাহুল বলে যে ছেলেটি, যেহেতু আমি ঋতুর সঙ্গে এত দিন ধরে কাজ করছি ছবিতে, প্লাস ওর সঙ্গে আমার একটা পারিবারিক, যেমন দেবলীনার সঙ্গে আমার একটা পারিবারিক বন্ধুত্ব আছে, সেরকম আছে। রাহুল কিন্তু অলমোস্ট ওর বাড়ির লোকের মতো। তো ও দাঁড়িয়ে থাকবে, ও গাড়িতে বসে থাকবে যে ঋতুর এই অবস্থাটা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা ঋতু করতে চেয়েছিল, ঋতু বাইরে ছিল, কলকাতার বাইরে ছিল, যখনই এসেছিল তখন ও আমাকেও ফোন করে বলেছে ও ভীষণভাবে ও কলেজ স্ট্রিটে যেতে চেয়েছিল। তো এবারে কোথায় ও যাবে সেটা তো ওর জানার কথা নয়, ও এই আন্দোলনের সঙ্গে সামিল হতে চেয়েছিল। তোমার ওকে পছন্দ না হতে পারে, যেটা দেবলীনা বললো, যেটা সবাই ইউ ইগনোর। বাট আজকে যদি ঋতুর মানে ঋতু যদি আহত হতো, ও যদি হসপিটালাইজড হতো, তাহলে আমাদের যে পথে নাবার যে আন্দোলনটা, যেটা সাধারণ মানুষের আন্দোলন, সেটা কালিমালিপ্ত হতো না। কিছুদিন আগেই আমরা দেখেছি, যখন যাকে আমি আর বন্ধু বলে মনে করি না বলে আমার নাম বলতে কোনো অসুবিধে নেই, এত বড় অপমান ডাক্তারদেরকে যেটা কাঞ্চন করেছে, আমি সেটাকে ধিক্কার জানাই এবং ওর ক্ষমা চাওয়াটাকেও আমি ধিক্কার জানাই। কেননা ক্ষমা চাওয়াটা শুরু হয়েছিল এই কথাটা বলে, যেহেতু আমি ট্রোলড হয়েছি তাই আমি ক্ষমা চাইছি। মহিলাদের প্রসঙ্গে একটু ফিরি তোমার সঙ্গে। এই আজকে তোমাদের ফোরাম বানাতে হচ্ছে, সব জায়গায় কিছু না কিছু হচ্ছে চেষ্টা, তার মধ্যে তুমি ডলস হাউস নাটক করছো। একদম এর মধ্যে আমি জানি তুমি আন্দোলন করতে করতে মাঝখানে শো করতে যাচ্ছ, আবার ফিরে আসছো। হ্যাঁ, এবং এটা একটা 19 শতকের নাটক। তোমার কি মনে হয় বলো তো, কেন এখনো করতে হয় এই একই নাটক, যেখানে এক মহিলা, তার পরিবার, তার জেগে ওঠা, তার সেখান থেকে সোশ্যাল সিস্টেমকে, সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করা, তার মানে কি কিছুই বদলায়নি? ওই তো নোরা ব্যাংকস দ্য ডোর অ্যান্ড গোজ আউট টু দ্য সোসাইটি। মানে নোরা, এখানে আমার চরিত্রের নাম নীরা, সে সমাজকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। সমাজকে তো ধাক্কা দিতে হচ্ছে। মানে আজকে ডলস হাউস করার প্রয়োজন এত রিলেটেবল যে এই যে যাদের যেসব মহিলারা মনে করছেন যে তারা সুরক্ষিত আছেন একটি পরিবারের মধ্যে, যাদের পরিবারের নিয়ন্ত্রণ, তারা কিন্তু নিজেরা রোজগার করে, এমন নয় যে তারা রোজগার করে না, অনেকে করে অনেকে করে না, কিন্তু নিয়ন্ত্রণটা খুব স্বেচ্ছায় ভালোবেসে দিয়ে রেখেছে তার স্বামীর হাতে। হ্যাঁ, এবং সে পুতুল করে রেখেছে তার স্ত্রীকে, বা কারণ সে ওইভাবে দেখতে চাইছে।
আজকে পুরুষ মানুষ যেভাবে আমাদের দেখতে চায়, কনজিউমারাইজ করতে চায়, বা ম্যারিটাল রেপ, সেটাও কিন্তু বলা আছে। আজ আমার একটা ডায়লগ আছে, আজ আমার ভালো লাগছে না, আজ রাত্রিটা থাক, আমার ভালো লাগছে না। তখন পুরুষ বলে, কেন থাকবে, আমার ভালো লাগছে আজ রাত্রি। যে রাত্রিরে তুমি সবচেয়ে সুন্দর, সে রাত্রিরে কেন থাকবে? তার মানে একজন মহিলাও না বলতে পারে। একজন শুধু রাস্তায় দাঁড়িয়ে না নয়, শুধু কোর্টে দাঁড়িয়ে না নয়, চার দেওয়ালের মধ্যে একটি গৃহ মধ্যে একটি সবচেয়ে সুরক্ষিত জায়গার মধ্যেও আমার আজ ভালো লাগছে না, না, এটা বলা যেতে পারে। সেটা, এটা মনে হচ্ছে না আমার তোমার সবার গল্প। হ্যাঁ, এবং এই নাটার পরে যদি ঘটনাটা ঘটে সেটা রেপ, সেটা ম্যারিটাল রেপ হয়। আবার এটাও করতে হয়। আমি আরেকটি নাটক করি, কোয়ারেন্টাইন, যেটা হচ্ছে ভিউ ফ্রম দ্য ব্রিজ, আর্থার মিলারের বর্ডারের গল্প, যেখানে বর্ডারে পাসপোর্ট ভিসা ছাড়া বর্ডার টপকানো হয়। সেখানে সেই মেয়েটি ফাইনালি নাটকের শেষে যখন সে রেপড হয়, তখন আমি অ্যাজ আ লয়ার, বা আমার স্বামী বা আমার পার্টনার ভীষণই শিক্ষিত এবং সমস্ত ভালো কাজ করে, যখন স্বামীকে বলে যে তোমার স্বামীকে আমি শেষ করে দেবো, স্বামীর ওপর যখন এসে পড়ে, তখন আমার চরিত্রটা বলে যে থাক, ওরা যা বলছে তুমি তাই করো, কাঁদতে কাঁদতে বলে, আমাদেরও তো একটা জীবন আছে, আমাদেরও তো বাঁচতে হবে। এটা রিয়ালিটি, এটা মধ্যবিত্ত কাঠামোর রিয়ালিটি, যে একটা পয়েন্টের পর তারা যেতে পারে না। সেই মধ্যবিত্ত কাঠামোটা না এখন ভেঙে গেছে। This is the best thing which has happened. কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি কত ভেঙে গেছে। চিরাচরিত রবীন্দ্রনাথের রক্তকরবিত, মানে আমি দেখছি, আমি নাটকও করছি, আবার আন্দোলনেও যখন আসছি তখন দেখছি একই কথা বলতে হচ্ছে, এবং আমার ডায়লগগুলো অন্য লোকেরা বলছে, আমি নারী বলে আমাকে ভয় করো না। এবার কিন্তু সত্যি দেখাও গেল না, অনেকে যেমন তোমরা পথে নেমে কাজ করছো, অনেককে দেখা গিয়েছে একদম বাড়ির হয়তো কোনোদিনও অন্য কোনো কাজও করেননি, তারাও তো এসছে। ওই প্রফেশনের নারীদেরকে এবার দেখা গেল ভীষণভাবে। একটা প্রফেশন আছে না নারীদের, যেটার কোনো মাইনে নেই, হাউসওয়াইফের কথা বলছি, হোম মেকার নারীদের কথা বলছি। তাদেরকে যে সংখ্যক হোম মেকারদেরকে দেখা যাচ্ছে, তাদেরও প্রচুর আন্দোলন করার আছে, তাদেরও অনেক কিছু বলার আছে। তাদেরও যে ওয়ার্ক স্পেস, যেটা নাকি তাদের বাড়ি, তাদের সংসার, সেখানেও প্রচুর অ্যাবিউজ আছে, সেখানেও প্রচুর প্রিডেটার্স আছে, তাদের পরিবারের লোক, তারা সেই নিয়েও তারা লড়ছে। কাজেই পুরো সমাজ সংশোধন হচ্ছে, কারণ আমরা অ্যাজ আ সোসাইটি ফেল করেছি। ছোট্টবেলায় যখন বোন বড় হচ্ছে, ভাইয়ের সামনে মা বলেন যে বাবা তোমার স্কার্টটা খুব বেশি ছোট, এত ছোট পরে বেরিও না, এরপর যদি ছেলেরা কি তোমাকে না স্কার্ট, ওটা বন্ধ করতে হবে। ছেলেকে শেখাতে হবে যে এটা স্বাভাবিক, দেখো থাই স্বাভাবিক, ক্লিভেজ স্বাভাবিক, আমার আছে, মা হিসেবে আমার আছে, তোমার বোনেরও আছে, এটাকে বাঁকা চোখে দেখতে হয় না, এটা স্বাভাবিক। এটা ছোট থেকে শেখাতে হবে সমাজ সংশোধনের জন্য। এবং না মানে না, তুমি কারুকে অ্যাপ্রিশিয়েট করতে পারো, তুমি তার বিউটিকে অ্যাপ্রিশিয়েট করতে, তাহলে কি ছেলেরা কোনোদিন কারুকে বলবে না যে তারা কতটা হট, কতটা সুন্দর? বলতে পারে, একদম করো, কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তারপরে যদি জোর করে কিছু করতে, জোর করাটা হবে না। মানে ফুলটা ভারী সুন্দর, 100 বার বলো ফুলটা আমার চাই, তুলতে হবে, এটা নয়। এই রবীন্দ্রনাথের কথাটা মানে আবার আসে যে আমি নারী বলে আমাকে ভয় করো না, বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বহন করে এনেছি, ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া, কোট আনকোট। আপনারা যেটা মনে করবেন সর্দারির জায়গায় বসিয়ে নিন। খুব সুন্দর করে বললে। আলোচনা তো চলবে, আবার কখনো একটা থামবো, নতুন আলোচনা হবে। তাই আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, তোমাদের কতটা মনে হচ্ছে এই মেয়েদের পরিস্থিতির জায়গা থেকে, রাজ্য রাজনীতিতে অনেক হুলস্থুল হচ্ছে অবশ্যই, মেয়েদের পরিস্থিতি কতটা বদলাবে?
এই যে এতদিন ধরে যা যা হচ্ছে, যা হবে, কতটা বদলাবে বলে মনে হচ্ছে? এইরকম আন্দোলন যখন হয় তখন নেতিবাচক মনোভাব নিয়ে তো হয় না, তাহলে তো আন্দোলনই হতো না, আমরা বাড়িতেই বসে থাকতাম। আমরা ইতিবাচক, তাই জন্যই আমরা আন্দোলন করছি। এবং এই আন্দোলনটা সূত্রপাত যে ঘটনা এবং যে এজেন্ডাগুলো নিয়ে আর কি প্রত্যেকে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, সেই এজেন্ডার মধ্যে সমাজ সংশোধন রয়েছে এবং যেটা ভীষণভাবে নারী কেন্দ্রিক। তার জন্য যা যা, আমি WFSW+কেও যদি একটা উদাহরণ হিসেবে ধরি, এবং এর মধ্যে ছোটোখাটো কিছু ঘটনা ঘটে গেছে, সেখানে সঙ্গে সঙ্গে একজন নারী প্রতিবাদ করেছে, সঙ্গে সঙ্গে সেই ছেলেটি অ্যারেস্ট হয়েছে, হয়নিও যেরকম রয়েছে, আবার প্রতিবাদও হচ্ছে সেটাও রয়েছে পাশাপাশি, যেটা নাকি আগে এতটা জোর গলায় হচ্ছিল না। এটা থেকে কিন্তু আমি ভীষণ আশাবাদী যে বদল একটা হবে আমাদের পরিস্থিতি। এই এত বড় একটা আন্দোলন তো আজকে ছোট বড় সবাই দেখলেন, স্পেশালি ছোটরা দেখলেন যে এটা রাস্তায় এভাবে নেমে যাওয়া যায়, কোনো ছাতার মানে তলায় নয়, সবাই রাস্তায় নামতে পারে জাস্টিসের জন্যে, যাই বলা হোক সহজে ভুলবে না। প্যান্ডেমিক যখন হয়েছিল মানে সবাই ভাবে যে প্যান্ডেমিকে তো খুব ভুলে গেছি, কেউ ভোলেনি, একটুখানি ছুলেই মানে মনে পড়ে যায় কি ঘটেছে। এই আন্দোলন একটা সুরক্ষিত জায়গা করবে মেয়েদের, এবং সাথে কিন্তু পুরুষদেরও নিতে হবে, শুধু তো মেয়েরা একলা করতে পারে না, নিশ্চিত। হ্যাঁ, সেখানে পুরুষের ওই হাতটা দরকার, যে হাতটা পরিষ্কার হাত। WFSW+এর কথার প্রসঙ্গ যেহেতু চৈতিদি আরেকবার তুললেন, এটাও পরিষ্কার করে দিই, নারীদের জন্য এটা, শিশুদের জন্য উল্লেখ করা আছে আমাদের, এবং মাইনরিটিদের জন্য, আমি বলছি মাইনরিটি জেন্ডারের জন্যেও এটা আর কি ভীষণভাবে, কেননা তাদেরকেও অ্যাবিউজ ফেস করতে হয়। এদের প্রত্যেকের জন্য আর কি এটা, যাতে তারা নির্দ্বিধায় আর কি, কেউ জাজ করবে না, এসে অভিযোগটা করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই ফোরামটা কিন্তু সব রকম অ্যাবিউজকে অ্যাড্রেস করছে। মানে হচ্ছে একটা মেসেজ লিখে পাঠানো হলো অ্যাবিউসিভ হোয়াটসঅ্যাপে, সেটাকেও আমরা অ্যাবিউজ হিসেবে অ্যাপ্রোচ মানে ধরছি। ফোনে একটা কথা বলা হলো, সবসময় গায়ে হাত দিতে দেওয়াটাই অ্যাবিউজ হয় না। এবং সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাবিউজ করা হলো, সেটাকেও আমরা অ্যাড্রেস করব, করা যাবে না, এইভাবে অপমান করা যাবে না। এই প্রসঙ্গেই মৌসুমীর কথাটা একবার আমি বলবো, কারণ মৌসুমীকে যেটা করা হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাবিউজই এটা বলা হয়। কারণ মৌসুমী যদি পাবলিকের হাতে মার খাওয়ার কথা বলে থাকে, তাহলে আপনি তার উত্তরে বলছেন গুন্ডাগার্দি করেছে, আপনি গুন্ডাগার্দির মতোই একটা কিছু লিখতেন। অ্যাবিউজিভ কথা লেখার কি দরকার? একজন বিবাহিত মহিলাকে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন আরেকজনের সঙ্গে, আপনার অলরেডি ভাসুর ভাসুর মনে হচ্ছে, এবং যার সাথে বিয়ে দিচ্ছেন তিনি আবার লিখছে বদন বিগড়ে গেছে সিরিয়াল করার জন্য। ওইটা কেন হচ্ছে জানিস তো, ওই বদন বিগড়ে গেছে যিনি লিখেছে, এবং সেটাকে আপনি বলছেন একটু বেশি লিখে ফেলেছে, আবার আপনি নাকি ঠাট্টা করে বলেছেন, ঠাট্টা করে এইসব কথা বলেছেন, মানে এটাকে অ্যাবিউজ হিসেবেই ধরা হবে। আপনি যথাযথ উত্তর দিতেন, ওর মতো করেই উত্তর দিতেন, অ্যাবিউজ করার কি বলতো, ওই বদন বিগড়ে গেছে আমি ঠাট্টা করে লিখেছি, বা ভাসুর ভাসুর মনে হচ্ছে, ওটাতে মনে হচ্ছে কি বলতো, ওই আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, আমি গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর তুমি, সুন্দর হলো সে। মানে আমারই চেতনার রঙে গোলাপ সুন্দর হলো, তাই ওই বদন বিগড়ে যাওয়া, ভাসুর ভাসুর ফিলিং, নানান রকম, ওই তাদেরই চেতনা, তারা ওইটাই করেছে, তাদেরই চেতনার নানান রকম রং, বা একটি রং না জানি না, যখন তখন রং বদলানোর রং, এই সব নিয়েই ওরা এই কথাগুলো লিখছে। মৌসুমীর তাতে কিছু এসে যায় না, মৌসুমীর বদন খুব ভালো আছে, ভালো অভিনেত্রী হওয়ার, মৌসুমীর বদন পারফেক্ট একটা সুস্থ কাজ করা, মৌসুমীর বদন ভীষণ ঠিক আছে, সুস্থ আছে একটা সমাজ তৈরি করা। আপনারা আপনাদের চেতনার রংটা কি হবে ডিসাইড করুন।